হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এই পার্টে আমরা ইন্ডিয়ান পলিটি ফ্রম লক্ষ্মীকান্ত বইয়ের যেটা ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটা, তার আমাদের এটা ফাইনাল পার্ট। তো এর আগে আরো 7টা পার্টের ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখতে পারো। তো এই পার্টে এটা আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর লাস্ট পার্ট। এরপরে আমরা বেসিক্যালি যে ডাইরেক্টিভ মানে ডিপিএসপি যেটা রয়েছে বা আমাদের ফান্ডামেন্টাল ডিউটিস, সেই পরের পার্টে ভিডিওগুলো আমরা কন্টিনিউ করব। তো আজকে এটা আমাদের ফাইনাল পার্ট ফান্ডামেন্টাল রাইটস এর। তো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমরা দেখব যে বেসিক্যালি আমরা জানি যেটা যে আর্টিকেল নাম্বার 31, আর্টিকেল নাম্বার 31 কি হয়েছে না, আর্টিকেল নাম্বার 31 মানে যেটাকে বলা হয় যে রাইট টু প্রপার্টি। তো সেই রাইট টু প্রপার্টি যেটা কিনা আমাদের রাইট টু প্রপার্টি পয়েন্টসটা আমরা জানি যে 44th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 এর মাধ্যমে সেটাকে কি করা হয়েছে না, ডিলিট করা হয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে সেটাকে আবার কোর্টে চ্যালেঞ্জ করা হয়। তো তার রেসপেক্টে 31A, 31B এবং 31C যেটা আজকের পার্টে আমরা ডিসকাস করছি। তো সেই 31A, B and C অর্থাৎ 31A, B, C এই তিনটে আর্টিকেলে বেসিক্যালি রাইট টু প্রপার্টি রিলেটেড পয়েন্টস গুলো রয়েছে। অর্থাৎ যখন আমরা আমাদের বেসিক্যালি একটা জায়গা বা জমি মানে প্রপার্টি গভর্নমেন্টের কখন দরকার হয়, দরকার হতে পারে তিনটে কাজের জন্য। আইদার সেখানে এগ্রিকালচার কিছু ডেভেলপমেন্ট করতে গেলে দরকার হয়, মানে আমাদের জমি দরকার হয় কিসের জন্য, বেসিক্যালি এগ্রিকালচার সেক্টরের জন্য মানে প্রাইমারি সেক্টর যেটাকে বলা হয়, ইন্ডাস্ট্রি মানে সেকেন্ডারি সেক্টরের জন্য, এবং কমিউনিকেশন বা সার্ভিস সেক্টর যেটা আমাদের টার্সিয়ারি সেক্টর। তো তিনটে ক্ষেত্রের জন্যই আমাদের ল্যান্ড দরকার হয়, এটা আমরা জানি। তো এখন যেটা পয়েন্টস হচ্ছে যে আমাদের রাইট টু প্রপার্টি যেটা আর্টিকেল 31-এ বলা ছিল যে প্রত্যেকটা ব্যক্তির মানে নিজস্ব জায়গা জমি, আমার যে জমিটা আছে আমার ওটা নিজস্ব জমি, আমি কাউকে ওটা দেবো না। তো এটা আমার মেনটেন করার যথেষ্ট ক্ষমতা রয়েছে, মানে আমি ওই জমিটা আমি আমার নিজের জন্য রাখলাম। তো আমি জমিতে কি করব না করব সেটা পুরোপুরি আমার রাইট। কিন্তু সেটাকেই চ্যালেঞ্জ করা হয় এবং তারপরে 31A তে যেটা রয়েছে, 31A তে বেসিক ফান্ডাটা এরকমই বলা হয় যে যদি গভর্নমেন্টের কোনো কাজে দরকার হয়, মানে সাপোজ গভর্নমেন্ট ওখানে কিছু স্কুল তৈরি করতে চাইছে বা কোনো একটা সাপোজ বস্তি আছে, সেই বস্তিটাকে ভেঙে মানে পুরোপুরি কোনো একটা জায়গায় বিল্ডিং করতে চাইছে, তাহলে পাবলিক পারপাসে কাজে লাগাচ্ছে বা পাবলিকের ডেভেলপমেন্ট করছে। তাহলে যখনই কোনো গভর্নমেন্ট ডেভেলপমেন্টের জন্য ইউজ করছে তখন কি করতে পারে, তখন গভর্নমেন্ট সেই মানে যার জমিটা রয়েছে তাকে রিকোয়েস্ট করতে পারে যে জমিটা ছেড়ে দাও এবং তার বদলে একটা মানে যতটা কম্পেনসেশন ফিস রয়েছে সেটাকে ফিস হিসেবে তাকে দিয়ে দেবে। তো সেই রেসপেক্টে আমাদের 31A। এবার দেখা যাক 31A কি বলছে। 31A বলছে যে সেভিং অফ লস প্রোভাইডিং ফর অ্যাকুইজিশন অফ এস্টেটস, অর্থাৎ সেভিং অফ লস মানে কিছু রুলস রেগুলেশনস রয়েছে প্রোভাইডিং ফর অ্যাকুইজিশন অফ এস্টেটস। তো এইখানে কি 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 পার্টে রিলেটেড থাকছে সেগুলো আমাদের জানতে হবে। যে অ্যাকুইজিশন অফ এস্টেটস এন্ড রিলেটেড রাইটস বাই দ্য স্টেট, অর্থাৎ অ্যাকুইজিশন অফ এস্টেটস মানে স্টেটস কি করবে, সেই জমিটাকে বা জায়গাটাকে অ্যাকুইজিশন করবে মানে দখল করবে, এন্ড রিলেটেড রাইটস বাই দ্য স্টেট অর্থাৎ স্টেট কিছু রাইটস রিলেট করবে, বা আমরা এখানে বলতে পারি যেটা যে কিছু ফিস কম্পেনসেট করবে, মানে জমিটার যতটা দাম সেই হিসাবে। নেক্সট পয়েন্ট রয়েছে টেকিং ওভার দ্য ম্যানেজমেন্ট অফ প্রপার্টিজ বাই দ্য স্টেট, অর্থাৎ যে স্টেট যে জমিটা নিয়েছে তো সেই জমিটা যে অ্যাকুইজ করলো তো তার ম্যানেজমেন্টের দায়িত্ব স্টেটের হাতে থাকবে। নেক্সট রয়েছে অ্যামালগামেশন অফ কর্পোরেশনস, অর্থাৎ কর্পোরেশন বা কোনো সংস্থা তার সাথে অ্যামালগামেশন মানে হচ্ছে মার্জিং করা, অর্থাৎ যখনই কিনা মার্জ করে দেওয়া হচ্ছে, অ্যামালগামেশন অফ কর্পোরেশন মানে কোনো একটা বড় সংস্থার সাথে যখন ওটাকে মার্জ করে দেওয়া হচ্ছে তখন আরো ভালো ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। আর এক্সটিংগুইশমেন্ট অর মডিফিকেশন অফ রাইটস অফ ডাইরেক্টরস অর শেয়ার হোল্ডার্স অফ দ্য কর্পোরেশনস। আরেকটা পয়েন্টস কি বলছে যে মডিফিকেশন বা এক্সটিংগুইশমেন্ট অফ রাইটস অফ ডাইরেক্টরস অর শেয়ার হোল্ডার্স অফ কর্পোরেশনস, মানে যে সমস্ত শেয়ার হোল্ডার্স রয়েছে মানে ওই জায়গার সাথে রিলেট করে বা যারা ডাইরেক্টরস রয়েছে তাদেরকে কি করা হচ্ছে, আরো মডিফাই করা হচ্ছে। তো এই পয়েন্টসটা এখানে বলা হয়েছে। সো আর্টিকেল 31A ডাজ নট ইমিউনাইজ এ স্টেট ল ফ্রম দ্য জুডিশিয়াল রিভিউ। তাহলে এটা বলতে চাইছে যে প্রথমে এটা বলা হতো যে এটা ইমিউনাইজ করতে পারে, মানে ইমিউনাইজ মানে হচ্ছে জুডিশিয়াল রিভিউ থেকে মুক্ত হতে পারে, কিন্তু পরে সুপ্রিম কোর্টের রায় থেকে বলা হয় যে আর্টিকেল 31A ডাজ নট ইমিউনাইজ এ স্টেট ল ফ্রম দ্য জুডিশিয়াল রিভিউ, অর্থাৎ জুডিশিয়াল রিভিউ থেকে সেটা ইমিউনাইজ মানে দায় মুক্ত হয়ে যেতে পারে না। তাহলে ঘুরিয়ে বলতে গেলে আর্টিকেল 31A ইট ইজ ফল আন্ডার জুডিশিয়াল রিভিউ।
তাহলে আমরা পরে পরে দেখবো যে 31A, 31B, 31C সমস্তগুলোই জুডিশিয়াল রিভিউ এর আন্ডারে থাকছে, কোনোটাই জুডিশিয়াল রিভিউ থেকে বাইরে নয়, যেটা আমাদের প্রিলিমস পারপাসে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হতে পারে। এরপরে বলেছে দিস আর্টিকেল also provides for the payment of compensation at the market value when the state acquires the land held by a person under his personal cultivation and the land in within the statutory selling limit। অর্থাৎ আমি যেটা প্রথমে বললাম যে আমার কোনো একটা জমি রয়েছে, আমি সেই জমিটা আমি নাও দিতে পারি, তো কিন্তু আমার এই জমিটা সাপোজ সরকার কিছু একটা মানে ডেভেলপমেন্ট করতে চাইছে, তো সেই ডেভেলপমেন্টের জন্য মানে পাবলিক পারপাসে ইউজ করছে, তো তার পাশেই সাপোজ আমার একটা জমি রয়েছে, তো সেই আমার জমিটার জন্য ওই গভর্নমেন্টের ওই হেল্পটা হচ্ছে না, তো তখন আমাকে কি করা হতে পারে না, আমাকে কম্পেনসেশন মানে ওই জমিটার গভর্নমেন্টকে আমাকে ছাড়তে হবে এবং তার বদলে কিছুটা কম্পেনসেশন মানে আমি সেখান থেকে যে খরচাটা হচ্ছে তার রেটটা আমি পেয়ে যাব মার্কেট ভ্যালুতে। when the state acquires the land held by a person under his personal cultivation, অর্থাৎ আমার নিজস্ব পার্সোনাল যে জমি সেটাকে আমার কাছ থেকে গভর্নমেন্ট নিতে পারে এবং তার জন্য একটা কম্পেনসেশন আমাকে পে করবে। তো এটা ছিল আমাদের আর্টিকেল 31A প্রপার্টি রিলেটেড। এরপরে আমরা 31B আর C দেখব। সো এরপরে আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে আমাদের আর্টিকেল নাম্বার 31B এন্ড 31C। 31B যেটা ডিসকাস করে এখানে সেটা বলতে চাইছে এখানে যে ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস এন্ড রেগুলেশনস। অর্থাৎ আমরা বেসিক্যালি দেখলাম যে 31A যেটা ছিল তো সেটাও আমাদের রাইট টু প্রপার্টি মানে প্রপার্টি রিলেটেড, মানে এই 31A B C তিনটেই আমাদের প্রপার্টি রিলেটেড। তো এই প্রপার্টি যে অ্যাকুইজিশন করা হচ্ছে মানে ওয়ান টাইপ অফ যে জমিনদারি সিস্টেম রয়েছে, সেই যেটা আমাদের আগে ছিল জমিনদারি সিস্টেম, তো সেই জমিনদারি সিস্টেমের অ্যাবলিশন করা হচ্ছে। তো তার জন্য কিছু সার্টেন রুলস, ভ্যালিডেশন অফ সার্টেন অ্যাক্টস এন্ড রেগুলেশন, তো সেটার কথা এখানে বলা হচ্ছে। এবং এখানে একটা জিনিস মনে রাখা দরকার যে যখন আমাদের সিম্পল ফান্ডামেন্টাল রাইটস এর কথা বলা হচ্ছে তখন আমাদের গভর্নমেন্টের কোনো এর উপরে প্রভাব নেই, কিন্তু যখনই ফান্ডামেন্টাল রাইটস এর সাথে মানে এই যে 31B এইখানে যে সার্টেন ল বা অ্যাক্ট এন্ড রেগুলেশনের কথা বলা হচ্ছে, তো সেটা যখন টাই আপ করছে উইথ দ্য 9th শিডিউল, 9th শিডিউল মানে তখন কিন্তু গভর্নমেন্টের একটা কন্ট্রোল চলে আসছে। তাহলে ওই যে 9th শিডিউলের সাথে এটা টাই আপ সেটা হয়েছিল ফার্স্ট অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1951 এ। তো তখন অ্যাট প্রেজেন্ট মানে 9th শিডিউল যখন শুরু হয় মানে ইন দ্য ইয়ার অফ 1951 যখন এটা টাই আপটা হয় তখন 9th শিডিউলের অনলি 13 অ্যাক্টস ছিল। তো এখন নাও at present almost 284 acts are there and the acts and regulations এখানে রয়েছে। তো এখন এখানে বলা হচ্ছে যে যেহেতু এখানে গভর্নমেন্টের কন্ট্রোল রয়েছে তাহলে কি হতে পারে, গভর্নমেন্টের কন্ট্রোল আছে মানে কি আমরা কোনো রকম ভাবে মানে কোর্টে চ্যালেঞ্জ করতে পারি না, কিন্তু যেটা আমাদের কেশবানন্দ ভারতী কেস অর্থাৎ 1973 24 এপ্রিল তারপর থেকে তার আগে অবধি এটা কোনো রকম ভাবে চ্যালেঞ্জ করা যেত না। তার কারণ হচ্ছে কি কেন চ্যালেঞ্জ করা যেত না, কেননা মানে তার আগে অবধি চ্যালেঞ্জ করা যেত না, কিন্তু তারপরে দেখা যায় যে সেটা আমাদের আর্টিকেল নাম্বার 14, 15, 19, 21 যেটা আমাদের অ্যান্ড বেসিক স্ট্রাকচার, তো সেইগুলোকে ভায়োলেট করছে, সেইগুলোকে কন্ট্রাডিক্ট করছে। তো সেই কারণের জন্য কি হয় না তারপরে মানে 1973 24 এপ্রিলের পর থেকে সেটা কি করা হচ্ছে না 31B কে যেটা কিনা জুডিশিয়াল রিভিউ এর আন্ডারে রয়েছে, তার মানে আমরা এটাকেও কি করতে পারি না কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে। তাহলে আমরা এখানে পেলাম যে 31B বা 31A এবং পরে আমরা দেখবো 31C অল আর আন্ডার দ্য জুডিশিয়াল রিভিউ। ঠিক আছে, তো এটা আমাদের পয়েন্ট ছিল। আর এখানে যেটা রয়েছে যে আর্টিকেল 31B immunizes any law included the 9th schedule from all the fundamental rights whether or not falls under categories in 31A। তাহলে যেমন আমরা দেখেছিলাম যে 31A সেটা ইমিউনাইজ ছিল না, ডাজ নট মানে দায়মুক্ত ছিল না, মানে জুডিশিয়াল রিভিউ আন্ডারে ছিল। তো এইখানে প্রথমে এটা বলা হয় যে এটা ইমিউনাইজেস এনি ল ইনক্লুডেড ইন দ্য 9th শিডিউল ফ্রম অল দ্য ফান্ডামেন্টাল রাইটস whether or not falls under categories in 31A। তাহলে 31A এর যে ক্যাটাগরিজ গুলো ছিল যে অ্যামালগামেশনস অফ দ্য কর্পোরেশনস বা তার ম্যানেজমেন্টের দায়িত্ব স্টেটস নেবে, তো সেগুলো ছাড়াও অন্যান্য যে কোনো ক্যাটাগরিতে 31B যেগুলো কিনা 9th শিডিউলের মধ্যেও রয়েছে তো সেখান থেকে ফান্ডামেন্টাল রাইটস মুক্ত। ঠিক আছে, কিন্তু অ্যাট প্রেজেন্ট সেটা হচ্ছে 31B আন্ডার জুডিশিয়াল রিভিউ। অ্যাট প্রেজেন্ট 31B কিন্তু জুডিশিয়াল রিভিউ এর আন্ডারে। এরপরে এখানে বলেছে যে এই যে এখানে at present 284 act and regulation রয়েছে, of these the acts and regulation of the state legislature deal with the land reforms
অ্যান্ড জমিনদারি অ্যাবলিশন, অর্থাৎ স্টেট লেজিসলেচার্স আমাদের ল্যান্ড রিফর্মস অ্যান্ড জমিনদারি অ্যাবলিশ করার প্রসেসে রয়েছে, অ্যান্ড পার্লামেন্ট ডিলস উইথ দ্য আদার ম্যাটার্স। ঠিক আছে, তাহলে স্টেট লেজিসলেচার জমিনদারি সিস্টেম অ্যাবলিশন বা অ্যাক্ট তৈরি করা, ল তৈরি করা ইত্যাদিতে রয়েছে ল্যান্ড রিফর্মস রিলেটেড। পার্লামেন্ট হচ্ছে অন্যান্য বাকি ম্যাটার্স এর ক্ষেত্রে পার্লামেন্ট এর প্রভাব থাকছে। এরপরে যেটা আছে আমাদের আর্টিকেল নাম্বার 31C। তাহলে এখানে বলতে চাইছে যে ফান্ডামেন্টাল রাইটস এর থেকে আমরা এরপরে যে চ্যাপ্টার স্টার্ট করব ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তো ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির প্রাধান্যটা বেশি, সেটা আদালত মানে তার প্রভাবটা বেশি দেখাতে চাইছে গভর্নমেন্ট। তো সেটার জন্য এখানে 31C তে বলছে সেভিং অফ লস গিভিং এফেক্ট টু সার্টেন ডাইরেক্টিভ প্রিন্সিপালস। কি বলা হচ্ছে ফার্স্ট পয়েন্ট, যে নো ল দ্যাট সিক্স টু ইমপ্লিমেন্ট the socialistic directive principles specified in Article 39B and C shall be void on the ground of contravention of the fundamental rights by Article 14 and 19. তাহলে এখানে বলতে চাইছে যে আর্টিকেল 14 and 19 যদি এই কন্ট্রাভেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস সেটা যদি কোনোভাবে ভয়েড হয়, মানে সেটা ভয়েড হলে এখানে কিন্তু 39B and 39C কে বেসিক্যালি প্রায়োরিটি দেওয়া হবে। তো এটা আমাদের ফার্স্ট পয়েন্টসে বলা হচ্ছে, যেটা আমাদের কনস্টিটিউশনালি ভ্যালিড বলা হচ্ছে। কিন্তু পরের পয়েন্ট যেটা বি রয়েছে, নো ল কন্টেনিং এ ডিক্লারেশন দ্যাট it is for giving effect to such policy shall be questioned in any court on the ground that it does not give effect to such a policy। তাহলে এই পয়েন্টসটা সুপ্রিম কোর্ট পরে দেখে যে কেশবানন্দ ভারতী কেসে আন্ডারে, যে এটা কিন্তু আমাদের বেসিক স্ট্রাকচারকে ভায়োলেট করছে। আমরা জানি যে জুডিশিয়াল রিভিউ বেসিক স্ট্রাকচার, তাহলে জুডিশিয়াল রিভিউ বেসিক স্ট্রাকচারটাকে কি করতে পারে না, কোনো রকম ভাবে বেসিক স্ট্রাকচারকে তো চেঞ্জ করতে পারি না আমি। বেসিক স্ট্রাকচারকে মানে বেসিক স্ট্রাকচার যেহেতু চেঞ্জ করা যায় না, তাহলে একে অ্যামেন্ড করা যাবে না। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের এই যে সেকেন্ড পয়েন্টটা রয়েছে সেটা কিন্তু আনকনস্টিটিউশনাল। সেকেন্ড পয়েন্টটা হয়ে যাচ্ছে আনকনস্টিটিউশনাল। তাহলে এই ছিল কিন্তু প্রথম পয়েন্ট আমাদের কনস্টিটিউশনাল এন্ড রিয়েল থাকছে। তো এটা ছিল আমাদের 31ABC, যেটা আমরা এক্সেপশনস অফ ফান্ডামেন্টাল রাইটস এ পড়লাম। এরপরে আমরা পড়বো যে কিছু পার্টস আছে যেগুলো আউটসাইড ফান্ডামেন্টাল রাইটস। তো এরপরে কি আছে সেটা দেখা যায়। তো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল রাইটস আউটসাইড দ্য পার্ট 3। তাহলে আমরা এখানে যেটা টোটাল 8টা ভিডিওর মধ্যে আমরা দেখলাম, ফান্ডামেন্টাল রাইটস বেসিক্যালি ডিল করে ফ্রম আর্টিকেল নাম্বার 12 টু 35। কিন্তু এখানে আমরা দেখবো যেটা যে কিছু ফান্ডামেন্টাল রাইটস আমাদের থেকে থাকে যেগুলো আউটসাইড পার্ট 3, অর্থাৎ পার্ট 3 যেটা আমাদের 12 থেকে 35 নম্বর আর্টিকেলকে ডিল করে। তো সেটা ছাড়াও মানে পার্ট 3 ছাড়াও কিছু ফান্ডামেন্টাল রাইটস, বেসিক ফান্ডামেন্টাল রাইটস আমাদের 4টে থেকে থাকে, যেটা আমাদের wbcs মেন্সে এই টাইপ অফ কোশ্চেন্স আসতেই পারে যে কি কি কোন কোন আর্টিকেলস গুলো, মানে আর্টিকেলস গুলো তুলে বলে দেওয়া হলো 4টে অপশন যে কোনগুলো আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ছে, কিন্তু তারা পার্ট 3 এর মধ্যে নেই, তাই তো। তাহলে এখানে যে পয়েন্টস গুলো রয়েছে, যেমন 1 নম্বর বলছে নো ট্যাক্স শ্যাল বি লেভিড অর কালেক্টেড এক্সেপ্ট বাই অথরিটি অফ ল। মানে বলতে চাইছে যে কোনো ট্যাক্স, কোন রকম ট্যাক্সকে আমরা কালেক্ট করতে পারবো না, বা লেভিড অর কালেক্টেড মানে আমরা কালেক্ট বা সংগ্রহ করতে পারবো না এক্সেপ্ট বাই অথরিটি অফ ল, অর্থাৎ যেটা একটা অথরিটিজ এর মাধ্যমে, পাবলিক অথরিটিজ এর মাধ্যমে রয়েছে এন্ড ইনক্লুডিং দ্য ল, মানে কোনো লিগাল ওয়েতে হচ্ছে, সেটা ছাড়া আমরা কিন্তু কোনো রকম ভাবে আলাদা করে যে নতুন কিছু ট্যাক্স কালেক্ট করতে হবে সেটা কিন্তু আমরা করতে পারি না, যেটা আর্টিকেল নাম্বার 265 এ ডিসকাস করা হচ্ছে পার্ট নাম্বার 12। এটা আমাদের মুখস্থ রাখতে হবে। নেক্সট পয়েন্ট রয়েছে পয়েন্ট নাম্বার 2, যে নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ প্রপার্টি সেভ বাই দ্য অথরিটিজ অফ ল। মানে কোনো পারসনকে ডিপ্রাইভড মানে বঞ্চিত করা হবে না তার প্রপার্টি থেকে, সেভ বাই দ্য অথরিটিজ অফ ল, অর্থাৎ কোন একটি অথরিটি বা কর্তৃপক্ষ ল এর মাধ্যমে তাকে কি করা হবে না, কোন রকম যে তার যে প্রপার্টি রয়েছে, তার যে জায়গা সম্পত্তি রয়েছে সেখান থেকে তাকে বঞ্চিত করা হবে না, যেটা আমাদের আর্টিকেল নাম্বার 300A তে ডিসকাস করা হয়, যেটা কিনা পার্ট 12 এ রয়েছে। নেক্সট পয়েন্ট যেটা রয়েছে থার্ড পয়েন্ট, সেটা হচ্ছে যে ট্রেড, কমার্স এন্ড ইন্টারকোর্স থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল বি ফ্রি। অর্থাৎ বিভিন্ন রকমের যে ট্রেড করা মানে বাণিজ্য করা, কমার্স রিলেটেড যে ট্রেড, কমার্স এন্ড ইন্টারকোর্স উইথিন দ্য টেরিটরিজ অফ ইন্ডিয়া, মানে আমাদের ভারতবর্ষের যে কোনো, মানে একটা স্টেট থেকে একটা স্টেটে হতে পারে, একটা স্টেট থেকে একটা টেরিটরিজে হতে পারে, মানে থ্রু আউট দ্য এনি পার্ট অফ ইন্ডিয়া। তাহলে ট্রেড করা মানে বাণিজ্য করা, সেটা ট্রেড, কমার্স এন্ড ইন্টারকোর্স সেটা কিন্তু ফ্রি থাকছে, যেটা আমাদের আর্টিকেল 301 এ ডিসকাস করছেন, পার্ট 13 এ ডিসকাস করা হচ্ছে এটা।
অ্যান্ড ফোর্থ পয়েন্ট যেটা রয়েছে, দ্য ইলেকশনস টু দ্য লোকসভা অ্যান্ড দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, অর্থাৎ যে ভোট যেটা হয়ে থাকে, ইলেকশন যেটা হয়, তো সেটা কিনা আমাদের লোকসভা বা বিধানসভাতে শ্যাল বি অন দ্য বেসিস অফ অ্যাডাল্ট সাফারেজ। অ্যাডাল্ট সাফারেজ মানে হচ্ছে আমাদের যে বয়স সীমা 18 উপরে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে এই বেসিসে হবে, যেটা আমাদের আর্টিকেল নাম্বার 326 এ ডিসকাস করা হচ্ছে, হুইচ ইজ আন্ডার পার্ট 15। তো এই ছিল আমাদের পয়েন্টস, যেগুলো আমাদের পার্টস মানে ফান্ডামেন্টাল রাইটস আউটসাইড দ্য পার্ট 3, আউটসাইড পার্ট 3 যেটা আমাদের আর্টিকেল 12 থেকে 35 কে ডিল করে, সেটা বাদ দিয়েও এটা। তো আমরা যেটা 12 থেকে 35 এর মধ্যে রয়েছে, সেগুলো যদি কোনোভাবে ভায়োলেট করে তাহলে আমরা সুপ্রিম কোর্টে ডাইরেক্ট যাই, কিন্তু এগুলো যদি কোনোভাবে ভায়োলেট করে সেটা কিন্তু আমরা সুপ্রিম কোর্টের কাছে যাব না, আমরা কোনো অর্ডিনারি কোর্টসের থ্রুতে হাই কোর্টসের কাছে যাব, যেটা আমাদের আর্টিকেল 226 এ ডিসকাস করা হয়। তো এই ছিল আজকের পার্টের ভিডিও। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। সো এর পরের পার্টে আমরা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি ডিসকাস করবো। তো আজকে ভিডিও এতটাই থাক। থ্যাংক ইউ ফর ওয়াচিং।